আসসালামাইকুম। আমাদের 6th লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দি অগাস্টান অ্যান্ড রোমান্টিক পিরিয়ড। সো আমরা বেশি দেরি না করে একটু আগাই। আমাদের অগাস্টান পিরিয়ড হচ্ছে 1700 থেকে 1750 পর্যন্ত যে পিরিয়ডটা থাকে লিটারেচারে, সেটাকে অগাস্টান পিরিয়ড বলা হয়। এই যুগের ম্যাক্সিমাম যেই লেখকরা ছিলেন বা রাইটাররা ছিলেন, তারা ইটালিয়ান সম্রাট অগাস্টাসের আমলের লেখকদেরকে অনুকরণ করতেন এবং সেই কারণেই, মানে সেই ইনফ্লুয়েন্সটার কারণেই এই যুগটাকে অগাস্টান পিরিয়ড বলা হয়ে থাকে। এই যুগের বিখ্যাত কবি আলেকজান্ডার পোপ, এবং আলেকজান্ডার পোপের অনেক লেখা কিন্তু আমাদেরকে ক্লাসরুমে আজ পর্যন্ত পড়ানো হয় লিটারেচারে। এই বিকজ উনি এই এরার একজন বিখ্যাত পোয়েট ছিলেন, তার নামকে অনুসরণ করেই কিন্তু এই পুরো যুগটাকে এজ অফ পোপও বলা হয়ে থাকে। সো সেটাও আপনাদের জানতে হবে। আলেকজান্ডার পোপ বেসিক্যালি 1688 থেকে 1744 পর্যন্ত এই টাইমটা অ্যাক্টিভ ছিলেন। হি ইজ অলসো কল্ড মক হিরোইক পোয়েট, কারণ উনি দেখা যেত যে আমরা সেই ফেজটাতে যেই ধরনের হিরোজদেরকে নিয়ে লেখা হতো বা যেই ধরনের হিরোজদের স্টোরির কথা বলা হতো, সেই হিরোদেরকে মক করে বা সেই কনভেনশনাল আইডিয়া অফ হিরোজকে মক করে পোয়েট্রি লিখতেন, যে কারণে ওনাকে মক হিরোইক পোয়েটও বলা হয়ে থাকে। তার কবিতা অ্যাকচুয়ালি হিরোইক কাপলেট, এই ফর্ম অফ কবিতাটা খুবই ব্যবহার করতেন, খুব বেশি ব্যবহার করতেন। অ্যান্ড হি ইজ অলসো ভেরি ফেমাস ফর হিজ ট্রান্সলেশন অফ হোমার অ্যাকচুয়ালি ইংলিশে তো লেখা হয়নি, সো সেই ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেট করার যেই হোমার ভার্জনটা আমরা পড়ি, এখনও আমাদেরকে ক্লাসে যে ভার্জনটা পড়ানো হয়, যেটা আমরা ইংলিশে পড়ে থাকি, সেটা অ্যাকচুয়ালি আলেকজান্ডার পোপ ট্রান্সলেট করেছিলেন। আচ্ছা, সো এখানে আমরা সেটা নিয়ে আরো আলোচনা করেছি। গ্রিক কবি হোমারের ইলিয়াড এবং অডিসি, এই দুটি মহাকাব্য আছে। এই দুটি মহাকাব্য অ্যাকচুয়ালি আলেকজান্ডার পোপ ইংরেজিতে অনুবাদ করেন, যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে ক্লাসরুমে আমরা যে ইংলিশ ভার্জনগুলো পড়ি ইলিয়াডের, অডিসির, সেগুলো কিন্তু আলেকজান্ডার পোপ ট্রান্সলেট করেছেন। তবে প্রথমে জর্জ চ্যাপম্যান রেনেসা যুগে এই দুটি মহাকাব্যের ইংরেজি অনুবাদ করেছিলেন, কিন্তু এখন আমরা যে ভার্জনগুলো পড়ি সেগুলো আলেকজান্ডার পোপের করা। মক হিরোইক এপিক লেখার জন্য অ্যাকচুয়ালি আলেকজান্ডার পোপ অনেক বিখ্যাত। দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশন, এই শেক্সপিয়ারের পরে সবচেয়ে বেশি কোটেশন তার লেখা থেকে নেওয়া হয়েছে। সো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছিল যে আমরা যত বেশি কোটেশন শেক্সপিয়ারের থেকে নেই, এর পরে যদি কেউ থেকে থাকে যার কোটেশন অনেক বেশি সাইট করা হয় বিভিন্ন জায়গায়, সেটা অ্যাকচুয়ালি আলেকজান্ডার পোপের। আমরা তার কিছু ফেমাস পোয়েমস নিয়ে কথা বলে নেই খুবই দ্রুত। অ্যান এসে অন ম্যান, এই দার্শনিক কাব্যের থিম ছিল হলো টু ভিন্ডিকেট দ্য ওয়েজ অফ গড টু ম্যান, মানে why does God act the way he does, এই ওয়েজগুলোকে জাস্টিফাই করার জন্য বা এক্সপ্লেইন করার জন্য, মানে দ্যাট ওয়াজ দ্য ওভারঅল থিম আর কি অ্যান এসে অন ম্যান নিয়ে। এর সাথে আপনাদের যেটা জানতে হবে, সিমিলারলি এসে অন ইসলাম নামের একটি ফেমাস পোয়েম লিখেছেন হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সো অনেক সময় দেখা যায় যে এই প্যারালেলগুলো আপনাদেরকে ড্র করতে হতে পারে, সো সেগুলো আপনাদের জানতে হবে আর কি। তারপরে আরেকটা ফেমাস পোয়েম হলো দ্য ডান্সিয়াড, তারপরে অ্যান এসে অন ক্রিটিসিজম, এপিস্টল টু ডক্টর আরবুথনট, এটাও খুবই ফেমাস। তারপরে ফেমাস একটি এপিক উনি লিখেছিলেন, যেটা অ্যাকচুয়ালি এখনকার লিটারেচার ক্লাসেসেও অনেক বেশি পড়ানো হয়, সেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। এটা একটি মক এপিক ছিল, যেটার নায়ক ছিল ব্যারন, নায়িকা ছিল বেলিন্ডা, গড ছিল এরিয়েল। 1712 সালে এখানে লেখা আছে যে দেখবেন যে 72 সালে রচিত এই, মানে এটা হচ্ছে একটি অনেক কিছু কনভেনশনাল আইডিয়া যেগুলো সেই পিরিয়ডে ছিল, সেগুলোকে মক করে একটু মানে মক করা হয় বা একটু সার্কাস্টিক ভাবে প্রেজেন্ট করা হয়। সো এটির মূল যেই আইডিয়াটা ছিল সেটা হচ্ছে যে উচ্চ বংশীয়দের মধ্যে একটি সর্ট অফ ক্ল্যাশ এক্সপ্লেইন করা বা একটি some sort of difference explain করা। সো আপনারা পড়ে দেখতে পারেন, এটা অ্যাকচুয়ালি সেই কালের, সেটা অনেক ধরনের কনভেনশনাল আইডিয়াসকে মক করা হয়েছিল এই এপিকটাতে। সো মজা পাবেন আর কি, পড়ে মজা ছিল। এরপরে আরেকটা, এটার সাথে প্যারালেল ড্র করার জন্য, আমরা সবকিছু নিয়ে কিন্তু প্যারালেল ড্র করছি, সো এটার সাথেও প্যারালেল ড্র করার জন্য আপনাদেরকে রেপ আপন রেপ এই নাটকটি সম্পর্কে জানতে হবে, যেটা হেনরি ফিল্ডিং লিখেছিলেন।
সো এরপরে তার আরো কিছু ফেমাস কোটেশন নিয়ে আমরা কথা বলবো। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এটা আমরা আগের একটা ক্লাসেও অ্যাকচুয়ালি এই কোটটা নিয়ে আলোচনা করেছি, এবং আমাদের একদম 10th যেই লেকচারটা আছে যেটা ফেমাস কোটেশনস এর উপর, সেখানেও কিন্তু এটা নিয়ে আলোচনা আছে। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন, ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড, এগুলো সবই হচ্ছে তার বিখ্যাত কিছু কোটেশনস, যেগুলো এখন পর্যন্তও কিন্তু অনেক ব্যবহার করা হয়। দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান, চার্মস স্ট্রাইক দ্য সাইট বাট মেরিট উইন্স দ্য সোল, হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট। সো এগুলো কিন্তু সবই এখনো খুব ওয়াইডলি ইউজড। এরপর আরেকজন বিখ্যাত একজন লেখক ছিলেন এই পিরিয়ডে, তিনি হচ্ছেন জনাথন সুইফট। তিনি 1667 থেকে 1745 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। তিনি একজন বিখ্যাত, হি ওয়াজ আ ফেমাস অ্যাংলো আইরিশ রাইটার, এবং তার অনেকগুলো টাইটেল ছিল। দ্য গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট অফ দি 18th century ওয়াজ ওয়ান অফ দেম। তিনি অনেক বেশি স্যাটায়ার লিখতেন, যে কারণে এখানে দেখবেন যে আমরা লিখেছি যে হি ওয়াজ তিনি একজন অ্যাংলো আইরিশ প্রাবন্ধিক ছিলেন, অ্যান্ড তিনি অনেক বেশি স্যাটায়ারিক কবিতা বা স্যাটায়ারিক লেখা লিখতেন। এরপরে এখানে কিন্তু আপনাদের আবারও আমি যেটা বলছি যে বারবার আপনাদেরকে রিমাইন্ড করছি, সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এখানে প্যারালেলস ড্র করতে জানতে হবে। সো অনেক সময় দেখা যায় যে ইংলিশ একটা জিনিস, ইংলিশ লিটারেচারের একটা জিনিস শিখলেন, সেরকম একটা সিমিলার প্যারালেল আপনারা বাংলা লিটারেচারেও ড্র করতে পারেন। যেমন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোপাত্মক প্রবন্ধ রচনা করেন প্রমোদ চৌধুরী, এবং এটার নাম ছিল বীরবলের হালকাথা। সো এই প্যারালেলগুলো আর কি আপনাদেরকে একটু ড্র করতে জানতে হবে। সো এখানে আরেকটা কথা লেখা আছে যে যেমন মঙ্গল গ্রহের চাঁদ, ডিমোসের একটি ক্রেটারের নাম সুইফট ক্রেটার, যেটা অ্যাকচুয়ালি জনাথন সুইফটের নামের উপর বেস করে রাখা হয়েছে। সো ইউ ক্যান ইমাজিন যে ওনার কত ইনফ্লুয়েন্স ছিল। তার কিছু ফেমাস বুকসের কথা এখানে বলা হয়েছে। গালিভার্স ট্রাভেলস, যেটা অ্যাকচুয়ালি বিশাল একটা বই, অনেক বড়, এটা অনেকগুলো পার্টে লেখা। পার্ট 1 যেমন ভয়েজ টু লিলিপুট, পার্ট 2 হলো ভয়েজ টু ব্রবডিংন্যাগ, ভয়েজ টু লাপুটা, বালনিবার্বি, লাগন্যাগ, গ্লাবাব ড্রিব অ্যান্ড জাপান, অ্যান্ড পার্ট 4 হচ্ছে ভয়েজ টু দ্য কান্ট্রি অফ দ্য, এটার উচ্চারণটা ছিল হুনমস, বাট এটার বানানটা খুবই কনফিউজিং। সো এখানে অনেক ধরনের জিনিসপত্রকে তারা অ্যাকচুয়ালি মক করে এই লেখাটাতে। সো আপনারা কখনো যদি খুব সময় হয়ে থাকে তাহলে পড়ে দেখতে পারেন। সেই কালের অনেক ধরনের আইরিশ পলিটিক্স, অনেক ধরনের ইংলিশ পলিটিক্স, এগুলো নিয়ে ওখানে কথাবার্তা হয়, ক্রিটিকও হয়। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গালিভার্স ট্রাভেলস এর ক্যারেক্টারগুলোর নাম লেখা আছে। গালিভার, লিলিপুটিয়ান্স, লাপুটান্স, ব্লেফাসকান্ডিয়ান্স, ব্রবডিংনেগিয়ান্স, ইউহুজ। এরপরে তার আরেকটি বিখ্যাত লেখা আ টেল অফ আ টাব, তার কথা বলা হয়েছে। এরও প্যারালেল আপনাদের জানতে হবে, যেমন আ টেল অফ টু সিটিজ নামের একটি ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত উপন্যাস আছে, যেটা চার্লস ডিকেন্স লিখেছিলেন। সো এই প্যারালেলস গুলো আপনাদেরকে অ্যাজ অলওয়েজ ড্র করতে হবে। আরো কিছু লেখার কথা এখানে মেনশন করা হয়েছে, যেমন আ মডার্ন প্রপোজাল, যেটা একটি প্রোজ ছিল, জার্নি টু স্টেলা, দ্য ব্যাটল অফ বুকস, এটা একটি প্যামফ্লেট অথবা যেটা আমরা বাংলায় বলি ক্ষুদ্র পুস্তিকা। তবে দ্য ব্যাটল অফ লাইফ, আবারও এখানে কিন্তু প্যারালেল ড্র করছি আমরা। সো ব্যাটল অফ লাইফ নামের আরেকটি উপন্যাস আছে, যেটা ভিক্টোরিয়ান যুগে চার্লস ডিকেন্স লিখেছিলেন। সো এই প্যারালেলগুলো আই থিঙ্ক মনে রাখলে আপনাদের একটা মনে থাকলে দেখা যাবে আরেকটাও মনে থাকবে। সো দ্যাট ক্যান হেল্প বোথ ওয়েজ। তারপর আরেকজন লেখক ড্যানিয়েল ডেফো, 1660 থেকে 1731 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হিজ ফেমাস স্যাটাইরিক্যাল পোয়েম ইজ কল্ড দ্য ট্রু বর্ন ইংলিশ ম্যান। তার খুবই খুবই বিখ্যাত নভেল, এখন পর্যন্ত লিটারেচার ক্লাসরুমসে পড়ানো হয়, সেটা হলো রবিনসন ক্রুসো। এটি ইংলিশে ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন লেখার যেই প্র্যাকটিসটা শুরু করা হয়, সেটা অ্যাকচুয়ালি রবিনসন ক্রুসোর মাধ্যমে শুরু হয়। এরপরে কলোনেল জ্যাক খুবই ফেমাস, ক্যাপ্টেন সিঙ্গলটন, মল ফ্ল্যান্ডার্স, লেডি রক্সানা, সবগুলাই অনেক ফেমাস। তার একটি ফেমাস উক্তি আমরা এখানে দিয়ে রেখেছি, দ্য স্ফিয়ার অফ ডেঞ্জার ইজ 10,000 টাইমস মোর টেরিফাইং দেন ডেঞ্জার ইটসেলফ। এই কোটটা কিন্তু খুবই মিনিংফুল, যে আমরা ডেঞ্জারকে যতটুকু ফিয়ার করি, সেই ফিয়ারটা অ্যাকচুয়ালি আরো অনেক বেশি দেন দ্য ডেঞ্জার ইটসেলফ। স্যামুয়েল রিচার্ডসন 1689 থেকে 1761 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন।
ফেমাস নভেলস পামেলা অর দ্য ভার্চু রিওয়ার্ডেড, অনেকে এটাকে ইংরেজি সাহিত্যের প্রথম নভেলও মনে করে থাকেন। সো আপনি দেখবেন যে ডিপেন্ডিং অন কোথা থেকে আপনি হিস্ট্রিটা পড়ছেন, এক এক সময় কিন্তু এক একটা নভেলকে ইংরেজি সাহিত্যের প্রথম নভেল বলা হয়ে থাকে, বাট a lot of people believed that the virtue rewarded was one of them. স্যামুয়েল রিচার্ডসনকে নিয়ে আমরা এখানে আলোচনাটা কন্টিনিউ করছি। যেমন বাংলা সাহিত্যের এখানে অগেন আপনাদের কিন্তু প্যারালাল ড্র করতে জানতে হবে। সো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের রচিত আলালের ঘরে দুলাল, আর মুসলিম রচিত প্রথম বাংলা উপন্যাস মীর মুশাররফ হোসেনের রত্নাবতী। সো এখানে কিন্তু আপনাদেরকে আগেন প্যারালালটা জানতে হচ্ছে যে ইংলিশে কোনগুলো ফার্স্ট ছিল, বাংলায় কোনগুলো ফার্স্ট ছিল। সো দেখা যাবে যে একটা পড়লেই আগেন আপনাদের আরেকটা মনে থাকে। সো আরো কিছু ওয়ার্কের কথা এখানে বলা আছে, যেমন ক্লারিসা অর দ্য হিস্ট্রি অফ এ ইয়াং লেডি, দ্য হিস্ট্রি অফ স্যার চার্লস গ্র্যান্ডিসন, এটাও জানতে হবে। এরপরে আমরা এখানে জোসেফ অ্যাডিসনের কথা বলেছি, রিচার্ড স্টিলের কথা বলেছি। তাদেরকে অফেন একসঙ্গে অ্যাডিসন অ্যান্ড স্টিল নামে জানি আমরা। দ্য স্পেকটেটর, which was a daily publication that was founded by both of them, দুজনই মিলে সেই পাবলিকেশনটা শুরু করে। এরপরে দ্য ট্যাটলার আছে, which is a literary and society journal, যেটা রিচার্ড স্টিল শুরু করেন। রিচার্ড স্টিল কিছু কমেডিও লিখেছেন, যেমন দ্য ফিউনারাল, দ্য লাইং লাভার, দ্য টেন্ডার হাজব্যান্ড, তার কিছু রিমার্কেবল প্লেয়ের মধ্যে কয়েকটি। জোসেফ অ্যাডিসন একজন এডিটর ছিলেন, একজন এসেইস্ট ছিলেন। স্যার রজার চার্চ, তার একটি বিখ্যাত এসে, কার? জোসেফ অ্যাডিসনের। সো এটা আপনাদের জানতে হবে। স্যার রজার চার্চ এর একটি বিখ্যাত লাইন হলো, সানডে ক্লিয়ার্স অ্যাওয়ে দ্য রাস্ট অফ দ্য হোল উইকেন্ড, যেমন সানডে বিদেশে উইকেন্ড হিসেবে কাউন্ট করা হয়। সো ইট ক্লিয়ার্স অ্যাওয়ে দ্য রাস্ট অফ দ্য হোল উইক। হি হ্যাজ রিটেন আ ট্র্যাজিক প্লে, যেটার নাম ছিল ক্যাটো, আ ট্র্যাজেডি। ফেমাস কমেডি যেটা তিনি লিখেছিলেন সেটা হলো দ্য ড্রামার। এরপরে ঠিক এর পরের পিরিয়ডেই কিন্তু আসে হলো দ্য এজ অফ সেন্সিবিলিটি, যেটা 1745 থেকে 1800 এরা পর্যন্ত থাকে। এই যুগের রাইটাররা মূলত সেন্স, রিজন, মানে খুব ইন্টেলিজেন্স, সেন্সিবিলিটি, রিজন, ফিলিং, অরিজিনাল জিনিয়াস, এই ধরনের আইডিয়াগুলোকে বেশি গুরুত্ব দিতেন। তাই এই যুগকে কিন্তু এজ অফ সেন্সিবিলিটি অথবা রিজনও বলা হয়ে থাকে। এই যুগের প্রধান অথর বা খুবই ফেমাস একজন অথর ছিলেন ডক্টর স্যামুয়েল জনসন। তাই অনেক সময় অনেক জায়গায় খেয়াল করবেন যে এজ অফ সেন্সিবিলিটিকে কিন্তু এজ অফ জনসন হিসেবেও বলা হয়ে থাকে। So Age of Sensibility was also very notable because এই টাইমটাতে ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে থাকে। ফ্রেঞ্চ রেভলিউশনের কিছু পিলার্স যদি আমরা বলতে পারি বা স্লোগান যদি আমরা বলতে পারি, সেগুলো ছিল লিবার্টি, ইকুইটি অ্যান্ড ফ্রেটার্নিটি। এটাও আপনাদের জানতে হবে। সো এজ অফ সেন্সিবিলিটির কিছু মেজর রাইটার্স অ্যান্ড তাদের কাজ নিয়ে আমরা এখন কথা বলবো। যেমন স্যামুয়েল জনসনকে নিয়ে আমরা অলরেডি বলেছি। স্যামুয়েল জনসন কম্পাইলড দি ইংলিশ ডিকশনারি ইন 1755। জানতে হবে আপনাদের। তাকে অনেক রাইটার হিসেবে অনেক টাইটেলস অ্যাকচুয়ালি দেওয়া হয়ে থাকে ওনাকে। সো ওনার একটি খুব পপুলার টাইটেল ফর স্যামুয়েল জনসন ওয়াজ, তার একটি খুবই প্রমিনেন্ট টাইটেল ছিল রাইটার অফ ইংলিশ ডিকশনারি। এরপরে শেক্সপিয়ারের তিনি একজন খুবই বড় ক্রিটিক ছিলেন। তিনি ইংলিশের অ্যাকচুয়ালি ফার্স্ট লেক্সিকোগ্রাফারও ছিলেন, এবং লেক্সিকোগ্রাফার মানে হলো দ্য ওয়ান হু রাইটস ডিকশনারিজ। আপনারা কিন্তু দেখতেও পেরেছিলেন যে ইংলিশের ফার্স্ট ডিকশনারিটা কিন্তু তিনি লিখেছিলেন। তার কিছু ফেমাস বুকস নিয়ে আমরা এখন কথা বলবো, যেমন প্রিফেস টু শেক্সপিয়ারকে অনেক ক্রিটিক করেন তিনি এই লেখাটাতে। শেক্সপিয়ারের কিছু মেরিট ডিমেরিট নিয়ে কথাবার্তা বলেন। দ্য হিস্ট্রি অফ রাসেলাস, প্রিন্স অফ অ্যাবসিনিয়া নভেল, যেখানে তিনি, যেটি শুধু রাসেলাস নামেও পরিচিত। এই বইয়ের অরিজিনাল টাইটেল অ্যাকচুয়ালি ছিল হলো দ্য প্রিন্স অফ অ্যাবিসিনিয়া, আ টেল। সো অনেকবার টাইটেলটা চেঞ্জ হয়ে থাকে। এরপরে তার আরো কিছু কাজ আছে এখানে, দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, লন্ডন আ পোয়েম, আইরিন আ নিউ ক্লাসিক্যাল ট্র্যাজিক প্লে, দ্য পেট্রিয়ট, পলিটিক্যাল প্যাম্পলেট, দ্য ফলস অ্যালার্ম হুইচ ওয়াজ অলসো আ পলিটিক্যাল প্যাম্পলেট। এরপরে আমরা কথা বলছি হচ্ছে জোহান ভলফগাং ভন গোয়েথের কথা। 1749 থেকে 1832 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ কল্ড দি গ্রেটেস্ট পোয়েট অফ জার্মানি। ইনফ্যাক্ট ঢাকায় যেই আমরা একটা গোয়েথে ইনস্টিটিউট আছে যেখানে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, সেটা কিন্তু তার নাম থেকেই নেওয়া। তার জন্ম হয় জার্মানির ফ্র্যাঙ্কফার্টে 28 অগস্ট 1749 সালে।
তার একটি ফেমাস ড্রামাটিক পোয়েমের নাম হলো ফস্ট। তিনি আরও লেখেন হলো দ্য সরোজ অফ ইয়াং ওয়ার্দার, যেটি একটি অটোবায়োগ্রাফিক্যাল নভেল ছিল। কোট, তার একটি বিখ্যাত কোট হলো ম্যান আর্স সো লং অ্যাজ হি স্ট্রাইভ। সো যতদিন মানুষজন অ্যাকচুয়ালি ভুল করতে থাকবে ততদিনই কিন্তু তারা গ্রো করতে থাকবে। তারপরে আমরা কথা বলবো হলো হেনরি ফিল্ডিংকে নিয়ে। তিনি 1707 থেকে 1754 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। হি ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ নভেল। হিজ পেন নেম ওয়াজ ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। এখানে তাকে নিয়ে যদি আমরা আরেকটু বিস্তারিত কথাবার্তা বলি, তাকে অনেকে ফাদার অফ ইংলিশ নভেল বলে, এটা তো আমরা দেখলামই। তবে অনেকে অ্যাকচুয়ালি হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসন, জনাথন সুইফটকেও এই সেম টাইটেল দিয়ে থাকে ফাদার অফ ইংলিশ নভেলস। আমি যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে ডিপেন্ডিং অন ওয়ার ইউ রিড দ্য হিস্ট্রি, আপনারা কিন্তু দেখবেন যে এই উপাধিগুলো অ্যাকচুয়ালি খুব লুজলি অনেকজনকেই দেওয়া হয়ে থাকে। ইটস ভেরি রেয়ার যে একটা উপাধি শুধু একজনেরই হবে, আছে অবশ্যই কেস আছে, বাট ইটস রেয়ার। অনেক সময় দেখা যায় যে আগের দিনে যেটা হতো একই উপাধি অনেকজনকেই দেওয়া হতো। সো যেমন এখানে আপনাদের আরেকটা প্যারালেল আমি এখানে ড্র করেছি, সেটা হলো বাংলা উপন্যাসের কিন্তু সার্থক একজন জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়ে থাকে। এখানে কিন্তু কোনো মাল্টিপল উপাধির কোনো নাই, ওনাকেই এই উপাধিটা দেওয়া হয়ে থাকে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে অনেক সময় একই টাইটেল অনেকজনকে দেওয়া হয়। ইট ওয়াজ নট আনকমন আর কি। হেনরি ফিল্ডিং পিকারেস্ক নভেলের জন্য বিখ্যাত, যার নায়ক সাধারণত ভবঘুরে ধরনের হয়ে থাকে। সো ইট ওয়াজ ভেরি ক্যারেক্টারিস্টিক ফর দ্য মেইন ক্যারেক্টার টু বি একটু মনে করেন জিপসি টাইপের আর কি, মনে করেন ভবঘুরে টাইপের। সো দ্যাট ওয়াজ ভেরি ফিচারিস্টিক অফ দ্যাট টাইপ অফ নভেল। তার কিছু ওয়েল নোন প্লেজের কথা আমরা এখানে বলেছি, যেমন ট্র্যাজেডি অফ ট্র্যাজেডিজ, দ্য টেম্পল বউ, দ্য মডার্ন হাজব্যান্ড, দ্য মক ডক্টর, দ্য মাইসার, রেপ আপন রেপ, এটার কথা আমরা আগেও বলেছি। রেপ অফ দ্য লক, যেটা আলেকজান্ডার পোপ লিখেছেন, সেটার সাথে এটার প্যারালেল ড্র করতে পারেন। তার কিছু ফেমাস নভেলসের কথা এখানে বলা আছে, যেমন দ্য হিস্ট্রি অফ টম জোনস, আ ফাউন্ডিং, যেটা অফেন দেখা যায় যে জাস্ট টম জোনস নামেই পরিচিত। এমিলিয়া, দ্য হিস্ট্রি অফ দ্য অ্যাডভেঞ্চার্স অফ জোসেফ অ্যান্ড্রিউস অ্যান্ড হিজ ফ্রেন্ড মিস্টার Abrams, also known as Joseph Andrews. An apology for the life of Mrs. Shamela Andrews, also simply known as Shamela. এরপরে আমরা অলিভার গোল্ডস্মিথকে নিয়ে একটু কথা বলবো। 1728 থেকে 1774 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। তিনি একজন বিখ্যাত অ্যাংলো আইরিশ নভেলিস্ট ছিলেন, একজন প্লে রাইট ছিলেন এবং পোয়েট ছিলেন। তার কিছু ফেমাস বুকস অ্যান্ড পোয়েমস এর কথা এখানে বলা আছে, যেমন দ্য সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড, আ সিরিজ অফ লেটার্স, দ্য ভিকার অফ ওয়েকফিল্ড, যেটা একটি স্যাটারিক্যাল নভেল ছিল, দ্য ডেজার্টেড ভিলেজ, যেটা একটি পোয়েম ছিল, দ্য গুড নেচার্ড ম্যান, যেটা একটি কমেডি ছিল, শি স্টুপস টু কনকার, যেটা একটি প্লে, দ্য ট্রাভেলার, ফিলসফিক্যাল পোয়েম, অ্যান্ড অ্যান এলিজি অন দ্য ডেথ অফ আ ম্যাড ডগ, যেটা একটি স্যাটারিক্যাল পোয়েম ছিল। আরও লেখা আছে, যেমন দ্য হিস্ট্রি অফ লিটল গুডি টু শুজ, যেটা একটি ছোট বাচ্চাদের টেল ছিল, দ্য হারমিট, হুইচ ওয়াজ আ পোয়েম অ্যান্ড আ রোম্যান্টিক ব্যালেড। এরপর আমরা কথা বলছি থমাস গ্রেকে নিয়ে। তিনি 1716 থেকে 1771 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, letter writer, historian, classical scholar and a professor at Cambridge University. তিনি গ্রেভইয়ার্ড পোয়েট নামে খ্যাত। 1757 সালে তিনি পোয়েট লরিয়েট হওয়ার প্রস্তাব পেয়েও সেটা প্রত্যাখ্যান করেন। ওকে, তার একটি ফেমাস এলেজি হলো এলেজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড। এটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এলেজি সম্পর্কে আগেও বলেছি যে কারো মৃত্যুর পরে তাকে ডেডিকেট করে যদি কোনো কবিতা লেখা হয় সেটাকে এলেজি বলা হয়ে থাকে। তার আরেকটি বিখ্যাত কবিতা ওড অন দ্য ডেথ অফ আ ফেভারিট ক্যাট ড্রাউন্ড ইন আ টাব অফ গোল্ড ফিশেস। তিনি একটু এলেজিয়াক লেখা লিখতেই বেশি পছন্দ করতেন। তার ফেমাস কোট ছিল ফুল মেনি আ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ এন্ড সিন অ্যান্ড ওয়েস্ট ইটস সুইটনেস অন দি ডেজার্ট এয়ার, যেটা এলেজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড থেকে নেওয়া। Where ignorance is bliss, it is folly to be wise. The paths of glory lead but to the grave. এগুলো সব তার বিখ্যাত উক্তি। এরপর আমরা কথা বলছি এডমন্ড বার্গকে নিয়ে। 1729 থেকে 1797 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। He was a famous essayist, orator and politician of the 18th century. তিনি একজন আইরিশ born Whig politician and এডমন্ড বার্গ পার্লামেন্টেরও একজন সদস্য ছিলেন। সো এখানে এডমন্ড বার্গ নিয়ে আমরা আরও লিখেছি, যেমন
তাকে বিবেচনা করা হয় দ্য ফাউন্ডিং ফাদার অফ মডার্ন কনজারভেটিজম ফিলসফিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের তৃতীয় প্যারায় কিন্তু তার নামও উল্লেখ করা হয়েছে। সো এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের জানতে হবে। ফেমাস স্পিচেস অফ এডমন্ড বার্গ, যেটা উনি অনেক বিখ্যাত একজন ওরেটর ছিলেন, সেটা তো আমরা বলেছি আগে। সো তার কয়েকটি বিখ্যাত স্পিচ নিয়ে আপনাদের জানতে হবে, যেমন স্পিচ অন দ্য কনসিলিয়েশন উইথ আমেরিকা। তিনি এই ভাষণে আমেরিকাকে সঠিক সুযোগ সুবিধা দিয়ে ইংল্যান্ডের অধীনে রাখতে প্রস্তাব করেছিলেন। উই অল নো সেটা হয় নাই, বাট ইয়া। So, speech on Mr. Fox's East India Bill about the tyranny and oppression of the British in the Eastern Subcontinent. এটা ওনার খুবই খুবই বিখ্যাত একটি স্পিচ, যেটা হলো ইস্ট ইন্ডিয়া বিলের উপর তিনি লিখেছিলেন, এবং সেই স্পিচটাতে তিনি ব্রিটিশরা যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে টিরানিটা করেছিলেন, অপারেশনগুলো করেছিলেন, সেগুলো নিয়ে কথা বলেছিলেন। তিনি আরেকটি ফেমাস স্পিচ দিয়েছিলেন অন আমেরিকান ট্যাক্সেশন, which was a reflection on the revolution in ফ্রান্স। পলিটিক্যাল প্যাম্পলেট ছিল। এরপরে তার কিছু ফেমাস কোটেশন নিয়ে আমরা কথা বলবো। দ্য গ্রেটার দ্য পাওয়ার, দ্য মোর ডেঞ্জারাস দ্য অ্যাবিউজ, সুপারস্টিশন ইজ দ্য রিলিজন টু ফিবল মাইন্ডেড পারসনস। সো এডমন্ড বার্কের আরও কিছু বিখ্যাত স্পিচ আছে, যেমন স্পিচ অন মিস্টার ফক্সেস ইস্ট ইন্ডিয়া বিল, যেটা হলো ব্রিটিশরা ইন্ডিয়াতে যে ধরনের টিরানি অ্যান্ড অপারেশন করেছিলেন সেটা সম্পর্কে তিনি কথা বলেছিলেন এখানে। আরেকটি হলো অন আমেরিকান ট্যাক্সেশন, এবং আরেকটি হলো রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স, হুইচ ওয়াজ আ পলিটিক্যাল প্যাম্পলেট। তার কিছু ফেমাস কোটস নিয়ে আপনাদের জানতে হবে, যেমন দ্য গ্রেটার দ্য পাওয়ার, দ্য মোর ডেঞ্জারাস দ্য অ্যাবিউজ, তারপরে দ্য সুপারস্টিশন ইজ দ্য রিলিজন টু ফিবল মাইন্ডেড পারসনস। Early and provident fear is the mother of safety. Power and authority are sometimes bought by kindness. খুবই ফেমাস এগুলো কোটেশন ওনার। এডওয়ার্ড গিবনকে নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। তিনি 1737 থেকে 1794 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। His famous book is known as The History of the Decline and Fall of the Roman Empire. তারপরে লিনলি মুরেকে নিয়ে আপনাদের জানতে হবে। 1745 থেকে 1826 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ গ্রামার। জেরাসিম লেবেডেভ, যিনি 1749 থেকে 1817 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। তার নাম অ্যাকচুয়ালি হেরাসিম, মানে HERASIM, হেরাসিম লেবেডেভ হিসেবেও স্পেল করা হয়ে থাকে। হি ওয়াজ আ রাশিয়ান অ্যাডভেঞ্চারার, লিঙ্গুইস্ট অ্যান্ড পায়োনিয়ার অফ Bengali theatre, translator, musician and writer. He was a pioneer of Indology. সো ইন্টারেস্টিংলি কলকাতায় 1795 সালে প্রথম ইউরোপিয়ান স্টাইল ড্রামা, অ্যাকচুয়ালি প্রসেনিয়াম ড্রামা তিনি স্থাপন করে থাকেন। তিনি প্রথম দ্য ডিসগাইজ এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নামক দুটি নাটকের বাংলা অনুবাদ করে এই দেশে অ্যাকচুয়ালি অনেক সুন্দর করে অভিনয় করান। সো উইচ ইজ ওয়াই আমরা একটু আগে যেটা দেখলাম যে তিনি অ্যাকচুয়ালি বেঙ্গলি থিয়েটার ট্রান্সলেটরের পায়োনিয়ারও ছিলেন। সো তিনি অ্যাকচুয়ালি এগুলো শুরু করে থাকেন। এরপরে আমরা স্যার ওয়াল্টার স্কট নিয়ে আলোচনা করব। 1771 থেকে 1832 সালে তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ আ স্কটিশ হিস্টোরিক্যাল নভেলিস্ট, প্লেরাইট অ্যান্ড আ পোয়েট। হি ইজ কল্ড দ্য ফাদার অফ বোথ দ্য রিজনাল অ্যান্ড হিস্টোরিক্যাল নভেল। বাংলার স্কট বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি বঙ্কিমচন্দ্রকে। সো এই প্যারালেলগুলো আপনাদেরকে আবারও ড্র করতে জানতে হবে। আইভেনহো তার শ্রেষ্ঠ উপন্যাস, যেটা একটি ঐতিহাসিক ঘরানার। সো অ্যাজ ইউ ক্যান সি যে কিছু কমন থিমস কিন্তু সবার রাইটিং এর মধ্যেই পাওয়া যায়। তার ফেমাস ওয়ার্ক হলো পেট্রিয়টিজম, যেটি একটি পোয়েম। তবে দ্য পেট্রিয়ট নামের ভিক্টোরিয়ান যুগের কবি রবার্ট ব্রাউনিং এর একটি বিখ্যাত কবিতাও রয়েছে। অ্যাগেন প্যারালেলস। দ্য লেডি অফ দ্য লেক, যেটা একটি বিখ্যাত কবিতা ছিল, ওয়েভারলি। তারপরে দ্য ট্যালিসম্যান, দ্য হার্ট অফ মিডলোথিয়ান, দ্য ব্রাইড অফ ল্যামারমুর, রব রয়, যেটা একটি নভেল ছিল। এরপরে হ্যারল্ড জে লাস্কি, 1893 থেকে 1950 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। He wrote a book called A Grammar of Politics. তার কিছু উক্তি আপনাদেরকে জানতে হবে। সো আইন রাষ্ট্রের ঊর্ধ্বে, তারপরে গণতন্ত্র হলো দরিদ্র, অজ্ঞ ও অযোগ্যদের শাসন। সো দিস আর সাম ফেমাস লাইন্স বাই হিম, যেগুলো আপনাদের জানতে হবে। অ্যাডাম স্মিথ 1723 থেকে 1790 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইকোনমিক্স, ক্লাসিক্যাল ইকোনমিক্স অর দ্য ফাদার অফ ক্যাপিটালিজম। তিনি
আমরা যে লেইসফেয়ার নীতি এবং শ্রম বিভাগ তত্ত্ব, এই কনসেপ্টগুলো যেগুলো নিয়ে আমরা পড়াশোনা করি, এগুলো প্রবক্তা কিন্তু তিনি ছিলেন। হি ওয়াজ আ স্কটিশ মোরাল ফিলসফার, pioneer of political economy and a key figure during the Scottish Enlightenment. সো তিনি একজন স্কটিশ ফিলসফার ছিলেন, পলিটিক্যাল ইকোনমির একজন পায়োনিয়ারও ছিলেন, এবং স্কটিশ এনলাইটেনমেন্ট যে পিরিয়ডটা ছিল সেই পিরিয়ডে একজন কি ফিগারও ছিলেন। He is best known for two classic works, The Theory of Moral Sentiments, যেটা 1759 সালে তিনি লেখেন, এবং An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations, 1776। তিনি ইকোনমিক্স নিয়ে অনেক বেশি কাজ করেছেন। দ্য ওয়েলথ অফ নেশন, অর্থনীতির উপর একটি প্রকাশিত খুবই ডিটেলড একটি বই, সেটাও তিনি লিখেছিলেন। কিন্তু ডিসপাইট অল অফ দ্যাট, আধুনিক অর্থনীতি মানে মডার্ন ইকোনমিক্সের জনক কিন্তু পল স্যামুয়েলসনকে বলা হয়ে থাকে। সো এটাও আপনাদের জানতে হবে। এরপর আমরা রুসো নিয়ে কথা বলবো। 1712 থেকে 1778 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ আ ফ্রেঞ্চ ফিলসফার, ফরাসি একজন দার্শনিক ছিলেন এবং ফরাসি বিপ্লবের অ্যাকচুয়ালি খুব ফ্রন্ট লাইন থেকে তিনি লিড দিয়েছিলেন। তার ফুল নেম ছিল জন জাক রুসো। সো এটাও কিন্তু আপনাদের জানতে হবে। ফেমাস বুকস ছিল দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, Emily on Education, Julie, Discourse on the Origin and Basis of Inequality Among Men. তার ফেমাস কিছু কোটস: Man is born free, but everywhere he is in chains. Patience is bitter, but its fruit is sweet. সো আপনাদের কোটেশনগুলো তো অবশ্যই জানতেই হবে, অ্যান্ড তাছাড়া কিন্তু আপনাদের তিনি কোন ইয়ার থেকে কোন ইয়ার অ্যাক্টিভ ছিলেন সেটাও জানতে হবে। এরপরে ভলটেয়ার, তিনি 1694 থেকে 1778 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। তার ফুল নেমের উচ্চারণটা আমি ভুলও যদি বলে থাকি, আমি এক সেকেন্ড একটু চেক করে নেই যে ওনার কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি। ওকে, সো আমি তার নামের প্রনাউন্সিয়েশনটা চেক করেছি, বেশ কঠিন। ফসুয়ে মারি আহুয়ে, এভাবে ওনার নামটা উচ্চারণ করা হয়ে থাকে। আপনারা ভলটেয়ার জানলেই হবে, আমিও আজকে এটা নতুন শিখেছি। তার জন্ম প্যারিস, ফ্রান্সে, এবং তার পেশা ছিল লেখক, নাট্যকার এবং দার্শনিক। আচ্ছা, তার কিছু বই সম্পর্কে আপনাদের অ্যাজ অলওয়েজ জানতে হবে। ক্যান্ডিডা নামের একটি বিখ্যাত প্লে জর্জ বার্নার্ড শ লিখেছিলেন, সো প্যারালালটা ড্র করতে হবে। জের, তারপরে এসে অন ইউনিভার্সাল হিস্ট্রি, দ্য ম্যানার্স অ্যান্ড স্পিরিট অফ নেশনস। Prejudices, তার কিছু ফেমাস কোট: Prejudices are what fools use for a reason. Prejudice is the reason of fools. If God did not exist, it would be necessary to invent him. এরপরে আরো কিছু কোটেশনস আমাদের এখানে আছে। I disapprove of what you say, but I will defend to the death your right to say it. So we can see যে তিনি অ্যাকচুয়ালি হিউম্যান রাইটস নিয়েও অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করতেন। এরপরে যে যুগটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্য রোম্যান্টিক পিরিয়ড, 1798 থেকে 1832। অনেক জায়গায় বলা হয়ে থাকে যে 37ও হতে পারে। সো এই পিরিয়ডটাতে রোম্যান্টিক পিরিয়ড বলা হয়ে থাকতো। এই যুগকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ লিরিক। আমরা কিছু কবিতার মধ্যে একটু গানের ছল থাকে, সো সেগুলোকে লিরিক্যাল পোয়েমস বলা হয়ে থাকে অনেক সময়। সো দিস ওয়াজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ লিরিক। এজ অফ রেভলিউশনও বলা হয়ে থাকে এটাকে। ইংরেজি সাহিত্যে রোম্যান্টিক যুগ শুরু হয় 1798 সালে। লিরিক্যাল ব্যালাডস, যেটার কথা আমি একটু আগে বললাম, যে কবিতাগুলো একটু সিংসংই হয়, গানের মতো হয়, লিরিক্যাল ব্যালাডস প্রকাশিত হওয়ার মাধ্যমে। লিরিক্যাল ব্যালাডসে রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 19টি কবিতা এবং স্যামুয়েল টেইলর কোলরিজের 5টি কবিতা। সো রোম্যান্টিক পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টারিস্টিকের মধ্যে একটি হলো সাবজেক্টিভিটি। এর খুব বিখ্যাত স্লোগান এই পিরিয়ডের হলো আর্ট ফর আর্টস সেক। রোম্যান্টিসিজমের সংজ্ঞা আপনাদের যদি জানা থাকে তাহলে আই থিঙ্ক এই পিরিয়ডের অনেকগুলো লেখা সম্পর্কে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যেমন ইট ইজ নট ওনলি imitation but creation with the help of imagination. So রোম্যান্টিক যে পিরিয়ডটা ছিল সেই পিরিয়ডটাতে অ্যাকচুয়ালি ইমাজিনেশনের উপর অনেক বেশি এমফাসাইজ করা হতো। ইনোভেশন, ক্রিয়েটিভিটি, এই ধরনের থিমগুলোর উপর অনেক বেশি এমফাসাইজ করা হতো। সো পায়োনিয়ার অফ রোম্যান্টিসিজম হিসেবে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে চিনি, তার অনেক কাজ সম্পর্কে আমরা জানি, এবং স্যামুয়েল টেইলর কোলরিজকে নিয়েও জানি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ, রবার্ট সাউদি, এই 3 কবিকে লেক পোয়েটস বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? লেক পোয়েটস। সো এটাও আপনাদের জানতে হবে।
সো রোম্যান্টিক পিরিয়ডের কিছু বিখ্যাত সাহিত্যিক নিয়ে আমরা এখন কথা বলবো। সো একদম ফার্স্টে হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, 1770 থেকে 1850 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ইজ অলসো নোন অ্যাজ দ্য হাই প্রিস্ট অফ নেচার। তার অনেকগুলো টাইটেলস আছে: পোয়েট অফ নেচার, পোয়েট অফ চাইল্ডহুড, লেক পোয়েট, বিলিভার অফ প্যান্থেইজম, ফাদার অফ রোম্যান্টিক এজ। তার কিছু কি যে আইডিয়ালসগুলো ছিল বা থিমগুলো ছিল সেগুলো হচ্ছে প্যান্থেইস্ট যে আইডিয়াগুলো আছে সেগুলো নিয়ে তিনি কথা বলতো। মনোথেইস্ট নিয়ে যে আইডিয়ালসগুলো আছে সেটা নিয়ে কথা বলতো। সো প্যান্থেইস্ট ইজ এভরিথিং ইজ গড, মনোথেইস্ট হলো এভরিথিং ইজ গডস, আর পলিথেইস্ট হলো যে অনেকগুলো গড আছে। সো দের আর মাল্টিপল গডস। তিনি 1843 সালে পোয়েট লরিয়েট হন, লাইক দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ সিভিল ল ডিগ্রিও দেওয়া হয়ে থাকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটি মাত্র নাটক লিখেছিলেন, দ্য বর্ডারার্স। দ্য প্রিলিউড নামে তিনি পোয়েটিক অটোবায়োগ্রাফিও লিখে থাকেন। সো তার কিছু ফেমাস কবিতা সম্পর্কে আপনাদের জানতে হবে। দ্য ড্যাফোডিলস, আর অফকোর্স প্যারালেল ড্র করতে হবে। সো ড্যাফোডিলস, সো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, এই যে কবিতাটা আছে সেটা তিনি লিখেছেন। কিন্তু ড্যাফোডিলস নামের একটি কবিতা লিখেছিলেন হলো আধুনিক যুগের কবি টেড হিউজ। সো এই প্যারালেলটা আপনাদেরকে ড্র করতে হবে। এরপরে তার আরও কিছু বিখ্যাত কবিতা হলো Tinter Abbey, it's extremely famous, Solitary Reaper, Ode on Immortality, Michael Whitney Marsh, Resolution and Independence. The Rainbow, The Excursion, The Lucy Poems, To the Cuckoo, Ode to Duty. আর তার কিছু ফেমাস উক্তি অফকোর্স আপনাদের জানতে হবে: Child is the father of the man, one of them. All at once I saw crowd, a host of golden daffodils. So আমরা তো এটা বললামই, that all at once I saw a crowd, a host of golden daffodils, 10,000s I saw at a glance, tossing their heads in sprightly dance. So এগুলো সবই কিন্তু খুবই ফেমাস উক্তি তার। Our birth is but a sleep and a forgetting. Nature never did betray the heart that loved her. So poetry is the spontaneous overflow of powerful feelings. এটা খুবই বিখ্যাত একটি লাইন। The music in my heart I bore long after it was heard no more, যেটা Solitary Reaper থেকে নেয়া। The best portion of a good man's life is his little nameless unremembered act of kindness and love, যেটা Tinter Abbey থেকে নেয়া। Poetry is the breath and finer spirit of all knowledge, যেটা Lyrical Ballads থেকে নেয়া। And every great poet is a teacher. ওয়ার্ডসওয়ার্থের মতে যেটা ছিল হচ্ছে যে তিনি পোয়েটিক ক্রিয়েশনের প্রসেস সম্পর্কে অনেক কথা বলতেন। সো অ্যাকর্ডিং টু হিম দ্য প্রসেস ওয়াজ ইন 4 স্টেজেস, যেমন অবজারভেশন, রিকলেকশন, মেডিটেশন অ্যান্ড কম্পোজিশন। এরপর আমরা কথা বলবো স্যামুয়েল টেইলর কোলিজকে নিয়ে। তিনি 1772 থেকে 1834 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। তার একটি বিখ্যাত বই হলো বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এটি একটি ক্রিটিক করার মতো, মানে সমালোচনামূলক একটি বই। সো এটাতে তিনি অনেক কিছু নিয়ে, অনেক প্রিভেইলিং নর্মসকে নিয়ে তিনি ক্রিটিক করেন। কোলরিজের উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ, আমরা উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ এর নোশনের সাথে পরিচিত। লিটারেচারে এটাকে বলা হয় যে মোমেন্টারিলি, মনে করেন আপনি যদি একটু মানে এটাকে বোঝানো ইজ ইন্টারেস্টিং, বিকজ স্যামুয়েল টেইলর কোলরিজ অনেক ধরনের আনরিয়ালিস্টিক জিনিসপত্র নিয়ে লেখালেখি করতেন। সো উইলিংলি আমরা আমাদের যে ডিসবিলিফটাকে আছে সেটাকে একটু সাসপেন্ড করে রাখি, এরকম একটা নোশন নিয়ে তিনি উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ নামের একটি স্টেটের কথা বলেন, যেটার প্রবর্তক কিন্তু স্যামুয়েল টেইলর কোলরিজ। Famous poems of Samuel Taylor Coleridge include The Rime of the Ancient Mariner, Kubla Khan, সবগুলাই মানে দুটোই খুবই খুবই বিখ্যাত, Rejection and Ode, Christabel, Fears and Solitude. Rime of the Ancient Mariner এর কিছু বিখ্যাত কোটেশনস আছে, যেমন Water, water everywhere, not any drop to drink, Alone, alone, all alone, alone on a wide, wide sea. Alliteration বলা হয় এটাকে। He prayeth best who loveth best, all things both great and small. P.B. Shelley 1792 থেকে 1822 সালে অ্যাক্টিভ ছিলেন। His full name is Percy Bysshe Shelley and he was one of the major English romantic poets. তিনি খুবই বিখ্যাত একজন ইংলিশ রোমান্টিক পোয়েট, অ্যান্ড তাকে
critically actually acclaimed করা হয় as one of the finest lyric poets in the English language. Percy Bysshe Shelley ইংলিশ লিটারেচারের রেভলিউশনারি পোয়েট নামেও পরিচিত। তিনি ইন্টারেস্টিংলি অ্যাথেইজমের কারণে বা নাস্তিকতার কারণে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এক্সপেল করা হয়। হিজ ওয়াইফ ম্যারি শেলি ওয়াজ অলসো অ্যান অথর হু রোট ফ্র্যাঙ্কেনস্টাইন। ওকে, আমাদের কাছে এরপর তার কিছু টাইটেলস আছে, যেই টাইটেলগুলো তাকে দেওয়া হয়ে থাকে। রেভলিউশনারি পোয়েট ইজ ওয়ান অফ দেম, লিরিক্যাল পোয়েট, পোয়েট অফ দ্য উইন্ড ইজ ওয়ান অফ দেম, পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন এটাও তার একটি বিখ্যাত টাইটেল। পার্সি বাইসি শেলি অ্যান্ড কিটস অনেক ক্লোজ ছিলেন। তিনি কিটসের অ্যাকচুয়ালি কাজ বা কিটসের কবিতা ওয়ার্কস ওগুলোকে অনেক পছন্দ করতেন। অ্যান্ড ইন্টারেস্টিংলি তার পকেটে সবসময় কিটসের কবিতা থাকতো। তিনি when he was 30 তিনি অ্যাকচুয়ালি একটি ড্রাউনিং ইনসিডেন্টে মারা যান। শেলি এড্রিয়াটিক সি ক্রস করছিলেন যখন তিনি অ্যাকচুয়ালি ডুবে যান, মারা যান। And that is also an incident that you need to remember. আরেকটা প্যারালেল আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশকে অফেন বাংলাদেশের পিবি শেলিও বলা হয়ে থাকে। ওই প্যারালেলটা আপনাদেরকে ড্র করতে হবে। তার একটি ইনকমপ্লিট কবিতা আছে, দ্য ট্রায়াম্ফ অফ লাইফ। তার আরও কিছু কাজ আছে, যেমন দ্য রিভল্ট অফ ইসলাম, ডিফেন্স অফ পোয়েট্রি, দ্য নেসেসিটি অফ এথেইজম, প্রমিথিয়াস আনবাউন্ড, দ্য সেন্সি উইচ ওয়াজ আ প্লে, অ্যাডোনেইস যেটি একটি কবিতা ছিল। এটা অ্যাকচুয়ালি এলিজি, ইটস অ্যান এলিজি উইচ ওয়াজ রিটেন ডেডিকেটেড টু কিটস। এরপরে আমরা এখানে আরও যেটা আপনাদের প্যারালেল ড্র করতে হবে, বিকজ যেহেতু পিবি শেলি এগুলো নিয়ে কাজ করেছিলেন, তার কাজ কিছু গ্রিক লিটারেচারের সাথে কানেক্টেড, গ্রিক লিটারেচার দ্বারা ইনফ্লুয়েন্স। যেমন এসকাইলাসকে ফাদার অফ গ্রিক লিটারেচার বলা হয়ে থাকে। তার দুটি বিখ্যাত নাটক প্রমিথিয়াস বাউন্ড অ্যান্ড অ্যাগামেমনন। সো আমরা প্রমিথিয়াস আনবাউন্ডের কথা বলেছি, যেটা পিবি শেলি লিখেছিলেন। সো প্রমিথিয়াস বাউন্ড গ্রিক লিটারেচারের পার্ট, যেটা স্কাইলাস লিখেছিলেন। সো ওই কানেকশনটা আপনাদেরকে জানতে হবে। পিবি শেলির কিছু ফেমাস পোয়েমসের কথা এখানে বলা হয়েছে, যেমন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু আ স্কাইলার্ক, অজিমান্ডিয়াস, দ্য ক্লাউড, এলাস্টার, কুইন ম্যাব, মিউজিক when soft voices die, the mask of anarchy। তার কিছু ফেমাস কোটেশন আপনাদেরকে জানতে হবে, যেমন if winter comes can spring be far behind, it's taken from an ode to the west wind। তারপরে আরো একটি ফেমাস কোটেশনের কথা আপনাদের জানতে হবে, যেমন ও লিফট মি as wave a leaf a cloud, I fall upon the thorns of life, যেটা ode to the west wind থেকে নেওয়া। আরো কিছু ফেমাস কোটেশনস এখানে আছে, যেমন poets are the unacknowledged legislators of the world, we look before and after and pine for what is not, fear not the future, weep not for the past, my name is Ozymandias, king of kings। Our sweetest songs are those that tell of saddest thought, ode to a skylark থেকে নেওয়া, the more we study the more we discover our ignorance। এখানে আরো কিছু কি পয়েন্টার্স আপনাদেরকে জানতে হবে। রোমান্টিক কবি পিবি শেলির স্ত্রী ম্যারি শেলি এর বিশ্ববিখ্যাত নভেলের নাম ফ্র্যাঙ্কেনস্টাইন বা দ্য মডার্ন প্রমিথিয়াস। পিবি শেলি এবং বাইরনের উৎসাহে তিনি 1828 সালে এটি লিখেছিলেন। সো তার মেইন যে থিমটা ছিল সেটা হলো, মানুষ যদি অপরিণামদর্শী হয়ে থাকে, তার সৃষ্টির হাতেই তার নিজের বিনাশ ঘটে। সো ফ্র্যাঙ্কেনস্টাইনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ম্যান একটা মনস্টারকে ক্রিয়েট করে এবং ওই মনস্টারের কারণেই তার ফল হয়। সো ওই কানেকশনটা দেখানোর জন্য তিনি এই জিনিসটা লিখেন। এরপরে জন কিটস 1795 থেকে 1821 পর্যন্ত তিনি অ্যাক্টিভ থাকেন। জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ রোম্যান্টিক পোয়েট। তিনি 26 বছর বয়সে টিউবারকুলোসিসে রোমে মারা যান। and he was also a physician, surgeon and a doctor. তার অনেকগুলো টাইটেলস ছিল, পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেনসুয়াসনেস, দ্য ইয়াংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার। তার অ্যাকচুয়ালি যে অ্যাক্টিভ রাইটিং এর ফেজটা ছিল, উইথ লাস্টেড অনলি 5 years, এবং তার কবিতার কিছু ইন্টারেস্টিং ফিচার ছিল বা ইন্টারেস্টিং কিছু থিম ছিল, এসকেপিজম, নেগেটিভ কেপেবিলিটি, হেলেনিজম ইত্যাদি এগুলোর উপর। কিটস আফিম খেতেন, তবে কোলরিজের মতো তিনি অ্যাডিক্টেড ছিলেন না। আই ডোন্ট থিঙ্ক এটা আপনাদেরকে প্রশ্ন করা হবে, বাট আই থিঙ্ক ওভারঅল কনটেক্সটটা বোঝার বা দুজনের মধ্যে কানেকশনটা বোঝার জন্য ইট মাইট অফার ইউ সাম পার্সপেক্টিভ।
ফেমাস বুকস অফ পোয়েমস যেগুলো জন কিটসের এন্ডিমিয়ান একটা, হাইপেরিয়ন একটা, লামিয়া একটা, ইমিটেশন অফ স্পেন্সারও একটা। তার একটি ফেমাস সনেট আছে on first looking onto Chapman's Homer. It's very very popular. তার কিছু বিখ্যাত পোয়েমস আছে, Ode to a Nightingale, Ode on a Grecian Urn, এরপরে Ode on Melancholy, Ode to Autumn, Ode to Psyche, Ode to Fancy, Isabella, The Eve of Saint Agnes। তার কিছু ফেমাস কোটেশন সম্পর্কে as always আপনাদের জানতে হবে, Beauty is truth, truth beauty যেটা Ode to Grecian Urn থেকে না, heard melodies are sweet but those unheard are sweeter যেটা হলো Ode to a Grecian Urn থেকে না। A thing of beauty is a joy forever যেটা Endymion থেকে না, my heart aches and a drowsy numbness pains my sense as though of hemlock I had drunk যেটা Ode to Nightingale থেকে না। কিটস বলেছিলেন যে if poetry comes out not as naturally as the leaves to a tree it had better not come at all। মানে পোয়েমস যদি ন্যাচারালি না আসে, যেমন যতটা না ন্যাচারালি গাছের পাতা ওঠে, তাহলে অ্যাকচুয়ালি পোয়েমস না লেখাই বেটার বা পোয়েট্রি না আসাই বেটার। উইলিয়াম ব্লেক 1757 থেকে 1827 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, পেইন্টার অ্যান্ড আ প্রিন্ট মেকার। তিনি নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে লেখালেখি শুরু করেছিলেন বলে অনেকে তাকে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের লেখক মনে করেন বা বলে থাকেন। তাকে বলা হয়ে থাকে হলো প্রিকার্সর অফ রোম্যান্টিক মুভমেন্ট। তার কিছু বই সম্পর্কে আপনাদের জানতে হবে, সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, মিল্টন আ পোয়েম। তবে আরেকটা ইন্টারেস্টিং প্যারালাল যেটা আপনাদের জানতে হবে, অন শেক্সপিয়ার নামের একটি এলেজি লিখেছিলেন মহাকবি মিল্টন। সো ওই প্যারালালটা আপনাদের জানা লাগবে। আরও কিছু ফেমাস ওয়ার্কস বাই উইলিয়াম ব্লেক, ভালা অর দ্য ফোর্স ওয়াজ, জেরুজালেম যেটা একটি কবিতা ছিল। ফেমাস বুক তার একটি হচ্ছে দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল উইচ ওয়াজ আ থিওলজিক্যাল বুক। তার কিছু ফেমাস কোটস সম্পর্কে আপনাদের জানতে হবে, দ্য রোডস অফ এক্সেস leads to the palace of wisdom, all pray in their distress, little lamb who made thee, it is easier to forgive an enemy than to forgive a friend। চার্লস ল্যাম্ব 1775 থেকে 1834 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ অ্যান ইংলিশ এসেইস্ট বেস্ট নোন ফর হিজ এসেইজ অফ এলিয়া অ্যান্ড ফর দ্য চিলড্রেন্স বুক টেলস ফ্রম শেক্সপিয়ার। হি হ্যাজ নেভার ম্যারিড। তিনি এলিয়া ছদ্মনামে লিখতেন, একটি পেন নেম ছিল যেটা হলো এলিয়া। ফেমাস বুকস, দি এসেইজ অফ এলিয়া, দ্য লাস্ট এসেইজ অফ এলিয়া, টেলস ফ্রম শেক্সপিয়ার। তিনি তার কিছু ফেমাস পোয়েম সম্পর্কে জানতে হবে, দ্য ওল্ড ফ্যামিলিয়ার ফেসেস। এরপরে উইলিয়াম হ্যাজলেট নিয়ে আমরা কুইকলি আলোচনা করব। 1778 থেকে 1830 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ আ ফেমাস ইংলিশ এসেইস্ট, পেইন্টার, ড্রামা অ্যান্ড লিটারারি ক্রিটিক, সোশ্যাল কমেন্টেটর অ্যান্ড ফিলসফার। তার বুকস, পপুলার বুকসের মধ্যে আছে হলো দ্য স্পিরিট অফ দি এজ, ক্যারেক্টার্স অফ শেক্সপিয়ার্স প্লেস। তার ফেমাস কিছু কোটস আছে, যেমন পভার্টি ইজ দ্য টেস্ট অফ সিভিলিটি অ্যান্ড দ্য টাচস্টোন অফ ফ্রেন্ডশিপ, প্রেজুডিস ইজ দ্য চাইল্ড অফ ইগনোরেন্স। এরপরে আপনাদের আরও যেটা জানতে হবে যে স্পিরিট শব্দটি নিয়ে আরও 3টি বিখ্যাত বই যেটি আছে, স্পিরিট অফ ইসলাম যেটা স্যার সায়েদ আমির আলী লিখেছিলেন, অ্যান এসে অন ইউনিভার্সাল হিস্ট্রি, দ্য ম্যানার্স অ্যান্ড স্পিরিট অফ নেশনস ফ্রম দ্য রেইন অফ চার্লমেইন টু দ্য এজ অফ লুইস দ্য 14। সো ভলটেয়ার, ফ্রেঞ্চ ফিলসফার যাকে নিয়ে আমরা পড়েছি, তিনি লিখেছিলেন এটা, এবং এই বইটি ইজ অলসো নোন অ্যাজ দ্য স্পিরিট অফ নেশনস। দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম যেটা ম্যাক্স ওয়েবার লিখেছিলেন, অ্যান্ড এই বইটিকে আরেকটি নামেও আমরা চিনি যেটা হলো দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। লর্ড বাইরন 1988 থেকে 1824 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। তিনি 36 যখন ছিলেন তখন তিনি গ্রিসের মেসোলঙ্গি থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। বাইরন বাইপোলার ডিসঅর্ডার এবং ম্যানিক ডিপ্রেশনে ভুগতেন। তিনি উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে গ্রিসের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন, এবং তাই গ্রিকরা তাকে কিন্তু ন্যাশনাল হিরো হিসেবেও কনসিডার করেন বা গণ্য করেন। তার টাইটেল ছিল রেবেল পোয়েট, বিদ্রোহী কবি। ইন্টারেস্টিংলি আরেকটা প্যারালাল যেটা আপনাদের এই পয়েন্টে জানতে হবে সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম ইজ অফেন নোন অ্যাজ দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। তার কিছু ফেমাস বুকস আছে অফ পোয়েট্রি, দ্য ভিশন অফ জাজমেন্ট, আওয়ার্স অফ আইডলনেস, হেভেন অ্যান্ড আর্থ, আ মিস্ট্রি। তার ফেমাস পোয়েম হলো চাইল্ড হ্যারোলস পিলগ্রিমেজ। ফেমাস এপিক হলো ডন হুয়ান।
এটি একটি এপিক স্যাটায়ার ছিল, যার ক্যারেক্টার্স ছিল হলো ডন আলফনসো, ডন হুয়ান, ডনা জুলিয়া এক্সেট্রা। বায়রনের বিখ্যাত গীতি কবিতার মধ্যে একটি হলো শি ওয়াকস ইন বিউটি। তার ফেমাস কোটস নিয়ে আপনাদের জানতে হবে, যেমন ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ আ থিং অ্যাপার্ট, ইট ইজ আ উমেন্স হোল এক্সিস্টেন্স, sweet is revenge especially to women, man's conscience is the oracle of God। বায়রনের কন্যা লেডি অ্যাডা বা অ্যাডা লাভলেস পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট, জানা থাকলে আপনাদের ভালো। কম্পিউটার প্রোগ্রামিং, যে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষাকে তার নাম অনুসারে অ্যাডা নামকরণ করা হয়েছিল। সো ইউ ক্যান সি দ্য কানেকশন। জেন অস্টেন 1775 থেকে 1817 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। শি ওয়াজ অ্যান ইংলিশ ফিমেল নভেলিস্ট অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। তার অসমাপ্ত উপন্যাসের নাম সেন্ডিশন। তার ফেমাস বুকসের মধ্যে একটি হলো প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এমা ম্যানসফিল্ড পার্ক, পারসুয়েশন, নর্থঅ্যাঙ্গার অ্যাবি, দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। তার ফেমাস কোট হলো লেডিজ ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড, ইট জাম্পস ফ্রম অ্যাডমিরেশন টু লাভ, ফ্রম লাভ টু ম্যাট্রিমনি ইন আ মোমেন্ট, যেটা প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে নেওয়া। আলেকজান্ডার পুশকিন নিয়ে আপনাদের জানতে হবে। 1799 থেকে 1817 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। হিজ ফুল নেম ইজ আলেকজান্ডার সার্গেয়েভিচ পুশকিন। হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন রাশিয়ান লিটারেচার। তাকে ন্যাশনাল পোয়েট অফ রাশিয়াও বলা হয়ে থাকে। তার নোটেবল কাজের মধ্যে রয়েছে ইউজিন ওয়ানজিন, যেটা একটা নোভেল, বরিস গডুনভ, যেটা একটি প্লে। হেনরি লুই ভিভিয়ান ডেরোজিও 1809 থেকে 1831 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। তিনি একজন ইউরেশিয়ান চিন্তাবিদ, থিঙ্কার। তার শিশুদের ইয়াং বেঙ্গল, ইংরেজ, যেটা ছিল হলো ইংরেজ ভাবধারা পুষ্ট বাঙালি যুবক বলা হতো। তার প্রধান গ্রন্থ দ্য ফকির অফ জঙ্গিরা, এটাও খুবই ফেমাস। সো এরই মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো লেখক, অনেকগুলো কবি সম্পর্কে ধারণা হয়ে গিয়েছিল। আমরা আজকের ক্লাসটাতে মূলত চেষ্টা করেছি খুবই ফাস্ট একটা কভার করতে অগাস্টান এবং রোম্যান্টিক পিরিয়ডকে। সো আমরা অনেকগুলো বিখ্যাত লেখক নিয়ে কথাবার্তা বলেছি এই পিরিয়ডে, তাদের কাজ, তাদের উক্তি নিয়ে কথাবার্তা বলেছি। এরও বাইরে আরো অনেকজন আছে। সো আপনারা কিন্তু খুবই ইজিলি চাইলে অগাস্টান এবং রোম্যান্টিক পিরিয়ডের ফেমাস ওয়ার্কস অফ লিটারেচার, ফেমাস রাইটার্স কে নিয়ে আরও পড়াশোনা করতে চাইলে প্লিজ ডু, বিকজ আমরা শুধুমাত্র আজকে হাইলাইট করে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট লেখক এবং কবিদের কথাই বলেছি। এর বাইরেও অনেকজন আছে, অ্যাডিশনালি পড়তে ইচ্ছা করলে অবশ্যই পড়ে নেবেন। আই হোপ দ্য ক্লাস হেল্প ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।